ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যাথ অ্যাট হোম। আমি ক্লাস 12-এর ডিটারমিনেন্টের ওপর একটা ক্লাস নেব। এর আগের ক্লাসে ডিটারমিনেন্টের প্রারম্ভিক যে বিষয় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং ডিটারমিনেন্টের কত রকম অপারেশন হয় সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। কয়েকটা ডিটারমিনেন্টের অঙ্কও করিয়েছি। আজকে যেটা করাচ্ছি সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট অফ ডিটারমিনেন্ট, অর্থাৎ কিভাবে একটা নির্ণায়কের অ্যাডজয়েন্ট বার করব। তোমাদের সিলেবাসে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে কাউন্সিলের সিলেবাসটা আছে সেখানে এই অ্যাডজয়েন্ট এবং বিপরীত নির্ণয় করাটা সিলেবাসে নেই, কিন্তু এগুলো আমাদের জেনে রাখতে হবে, বিভিন্ন সময় কাজে লাগবে। তাহলে দেখে নাও অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্ট জিনিসটা কি। অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট এটা হচ্ছে, ধরা যাক একটা ডিটারমিনেন্ট আছে। ডিটারমিনেন্ট যেন এইভাবে লিখতে হয়, আমি ধরলাম এরকম ডিটারমিনেন্টটা আছে। এটা হচ্ছে একটা ডিটারমিনেন্ট 3 অর্ডারের। এখন এই প্রত্যেকটা এলিমেন্টের যদি কোফ্যাক্টর বার করা হয়, কোফ্যাক্টর কি সেটা আগে ভিডিওতে আছে, তোমরা দেখে নিতে পারো, বইয়ে আছে, দেখে নেবে। তাহলে যদি প্রত্যেকটা পদের কোফ্যাক্টর বার করা হয়, সেই কোফ্যাক্টরগুলো দিয়ে আবার যদি একটা ডিটারমিনেন্ট তৈরি করা হয়, তাহলে সেই ডিটারমিনেন্টটাকে বলা হবে এই এ ডিটারমিনেন্টের, এ যে মূল ডিটারমিনেন্ট রয়েছে তার অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট। তাহলে অ্যাডজয়েন্ট এইভাবে লেখা হবে, অ্যাডজয়েন্ট এ এটা হচ্ছে আর একটা ডিটারমিনেন্ট, সেটা হচ্ছে আমরা যদি এরকম বলি যে কোফ্যাক্টর দিয়ে তৈরি, মানে A1 এর কোফ্যাক্টর দিয়ে তৈরি, A1 এর যে কোফ্যাক্টরটা সেটা হচ্ছে ক্যাপিটাল A1। আমি এখানে লিখে দিচ্ছি যে কোফ্যাক্টর অফ A1 ইকুয়াল টু A1, আমি ধরে নিলাম এটা। B1 এর ক্ষেত্রে ক্যাপিটাল B1, মানে যেগুলো আছে সিম্বলগুলো সেগুলো শুধু স্মলগুলো ক্যাপিটাল হয়ে যাবে। এগুলো হচ্ছে কোফ্যাক্টর বা সহগুণনীয়ক বাংলায়। তাহলে অ্যাডজয়েন্ট এ হচ্ছে A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3। এ হয়ে গেল অ্যাডজয়েন্ট বার করা। এখন এই অ্যাডজয়েন্টটা কি কাজে লাগবে না, এই অ্যাডজয়েন্টটা দিয়ে আমরা বার করব বিপরীত নির্ণায়কের বিপরীত, অর্থাৎ রেসিপ্রোকাল যেটা বলতে পারি, বা অনন্যক নির্ণায়ক বার করব, সেটা আমাদের কাজে লাগবে। এখন এখানে যেটা দেখার যে এই অ্যাডজয়েন্ট এ এটার সঙ্গে ডিটারমিনেন্টের কি সম্পর্ক আছে সেটাও আমরা আগে একটু দেখে নিই। মানে মূল যে ডিটারমিনেন্টটা তার সঙ্গে অ্যাডজয়েন্ট এ যেটা বার করলাম সেটা অ্যাকচুয়াল কোনো সম্পর্ক আছে কিনা দেখি। তো আমরা এখানে এই দুটো গুণ করতে চাইছি, মানে অ্যাডজয়েন্ট এর সঙ্গে এ। তাহলে কি হচ্ছে, ডিটারমিনেন্টের গুণ আগেই করেছি, ইনটু এ। দেখা যাক কি হয়। আমি এদিকের দাগটা টানছি না, আগে করি কত দূর হয় দেখি। তো আমরা এইভাবেই গুণটা করেছিলাম, ডিটারমিনেন্টের ক্ষেত্রে ম্যাট্রিক্সের আকারেও করা যায়। তাহলে কিরকম হচ্ছে, A1 A1 প্লাস B1 B1 প্লাস C1 C1, মানে ক্যাপিটাল C1 ইন্টু স্মল C1 এরকম। পরেরটা কিরকম আসবে না, A1 এর সেকেন্ড রোটা হবে A2 প্লাস B1 B2 প্লাস C1 C2। তারপরেরটা কি আসবে বুঝতেই পারছো, A1 A3, আমি এখানে তবু লিখছি A1 A3 প্লাস B1 B3 প্লাস C1 C3। ঠিক আছে, এইবারে এইটা কি আসছে দেখি, এটার সঙ্গে প্রথমে এটা করতে হবে। তাহলে A2
A1 প্লাস B2 B1 প্লাস C2 C1 এরকম আসছে। নেক্সট যেটা আসছে A2 A2 এরকম আসছে, অর্থাৎ A2 ক্যাপিটাল A2 স্মল B2 ক্যাপিটাল B2 স্মল C2 ক্যাপিটাল C2 এইভাবে আসছে। আমি সবগুলো লিখছি না। তো এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে এই যে ডায়াগোনাল যেটা রয়েছে অর্থাৎ কর্ণের যে টার্মগুলো রয়েছে সেটা একটু ভালো করে খেয়াল করো যে A1 মানে স্মল a1 ইন্টু তার কোফ্যাক্টর প্লাস B1 ইন্টু তার কোফ্যাক্টর প্লাস C1 ইন্টু তার কোফ্যাক্টর। আর এখানে কি হয়েছে না A1 ইন্টু স্মল a2 কোফ্যাক্টর, অর্থাৎ এই যে জায়গাটা এইখানটা এই পদটার মান কত হবে 0 হয়ে যাবে, কারণ এগুলো আমরা আগেই করে নিয়েছি যে এই ধরনের যদি হয় অর্থাৎ যে পদটা তার সঙ্গে যে কোফ্যাক্টর সেগুলো যদি গুণ করা হয় সেইভাবে মানে একটা রো ওয়াইজ বা একটা কলাম ওয়াইজ, তাহলে সেটার ক্ষেত্রে কি আসবে না সেটার ডিটারমিনেন্টের মানটা বেরোয়। কিন্তু তা যদি না হয় মানে আলাদা আলাদা হয় আই যেগুলো অর্থাৎ AI স্মল AI ক্যাপিটাল AJ এরকম যদি আলাদা হয় সেক্ষেত্রে 0 বেরোবে। এটা তোমরা পরেও দেখে নিতে পারো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এইটার যে মানটা বেরোবে এই কর্নার বরাবর মানগুলো ডেল্টা হচ্ছে, বাকিগুলো সব 0 আসছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখছি। এটা বার করার পরে পরের যে লাইনটা হচ্ছে সে লাইনটা কিরকম হয়ে যাচ্ছে না ডেল্টা, অর্থাৎ এখানে ডেল্টা লিখছি না যেহেতু এ ধরেছি A 0 0 0 A 0 এবং 0 0 A, ঠিক আছে। তাহলে এইটার আমরা বুঝতেই পারছি যে এটার মান বেরোবে A কিউব। তাহলে অ্যাডজয়েন্টে ইনটু A এর সমান হয়ে গেল A কিউব। তাহলে এখান থেকে সহজেই চলে আসছে, অতএব অ্যাডজয়েন্টে সমান হচ্ছে A কিউব বাই A, ঠিক আছে। এটা যেহেতু ডিটারমিনেন্ট তো ডিটারমিনেন্টের মান যেরকম হয় সেরকমই বেরোবে, অর্থাৎ এটা একটা ভ্যালু দেবে। তাহলে আমরা বলতে পারি 1/A²। এটা হলো অ্যাডজয়েন্ট এর সঙ্গে শুধু ডিটারমিনেন্ট এর একটা সম্পর্ক, এটা একটু খেয়াল রাখবে। এরপরে হচ্ছে আমরা আসছি রেসিপ্রোকাল অফ ডিটারমিনেন্ট, অর্থাৎ একটা ডিটারমিনেন্ট বা নির্ণায়কের অনন্য কিভাবে বার অনন্যক বা রেসিপ্রোকাল কি করে বার করব। অনন্যকটা হচ্ছে এরকম হবে, এটাও কিন্তু একটা ডিটারমিনেন্ট হবে। ডিটারমিনেন্টটা কি রকম হবে না A1 বাই ডিটারমিনেন্ট অর্থাৎ A, B1 বাই A, C1 বাই A, A2 বাই A, B2 বাই A, C2 বাই A, আবার A3 বাই A, B3 বাই A, C3 বাই A। এটা হচ্ছে অনন্যক বার করার নিয়ম। তাহলে আমাদের তো A1 B1 C1 এগুলো জানা থাকবে, আর A হচ্ছে এই ডিটারমিনেন্টের অ্যাকচুয়াল মানটা এটা জানা থাকছে, এখান থেকে এটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি যে প্রত্যেকটা পদকে মানে অ্যাডজয়েন্টের প্রত্যেকটা পদকে ডিটারমিনেন্টটা দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে অনন্যক ডিটারমিনেন্ট। এইবারে ডিটারমিনেন্টের যে ধর্মগুলো পড়েছিলাম সেই নিয়ম অনুযায়ী আমরা জানি যে কোনো একটা রোকে অথবা একটা কলামকে একই পদ দিয়ে যদি গুণ করা হয় তাহলে সেটা গোটা ডিটারমিনেন্টটাকেই সেটা দিয়ে গুণ করা বোঝায়। সেই ক্ষেত্রে এখানে দেখো 1/A দিয়ে এই রোটাকে গুণ আছে বা এই কলামটা যে কোনো একটা ধরতে পারি, 1/A দিয়ে এটাকে আছে 1/A দিয়ে আছে, তার মানে অ্যাকচুয়াল যে ডিটারমিনেন্টটা অর্থাৎ A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 সেটাকে 1/A কিউব দিয়ে গুণ করা আছে, অর্থাৎ আমরা লিখতে পারি 1/A কিউব ইন্টু A1 B1 C1 এই ডিটারমিনেন্ট অর্থাৎ অ্যাডজয়েন্টে, ঠিক আছে। 1/A কিউব ইন্টু অ্যাডজয়েন্টে হলো, ঠিক আছে। তো এইবারে দেখো যেটা বলছিলাম যে আমরা একটু আগে দেখেছি অ্যাডজয়েন্ট A মানে কি হচ্ছে A স্কোয়ার,
তাহলে এ স্কোয়ার বাই এ কিউব মানে 1/a, তাহলে অনন্যক হয়ে গেল 1/a। এইভাবে অনন্যক বার করব, যখন যেখানে দরকার লাগবে সেখানে ডিটারমিনেন্টের অনন্যক এইভাবে বার করা হবে। এরপরে আসছে ডিটারমিনেন্টের কয়েকটা ভাগ আছে। সিমেট্রিক অর্থাৎ প্রতিসম, সিমেট্রিক ডিটারমিনেন্ট। যে রকম ভাবে ম্যাট্রিক্সে ছিল এখানেও তাই। প্রতিসম ডিটারমিনেন্ট বা প্রতিসম নির্ণায়ক মানে হচ্ছে যার মূল কর্ণটা বরাবর দুদিকটাই প্রতিসম থাকবে। তাহলে এরকম হতে পারে a1 b1 c1 b1 a2, এটা ধরলাম আমি c2, আচ্ছা c1 এখানে হয়ে যাচ্ছে c2 a3। এরকম যদি একটা ডিটারমিনেন্ট আমরা ভাবি ক্যাপিটাল এ, এই কর্ণটা বরাবর দুদিকে সেম এলিমেন্ট আছে, তাহলে এটাকে বলা হচ্ছে সিমেট্রিক। ঠিক আছে, এরপর হচ্ছে স্কিউ। স্কিউ আচ্ছা এখানে তাহলে আমরা কি বলতে পারি যে যদি এ আই জে সমান এ জে আই হয় ফর অল আই কমা জে, ঠিক আছে, তাহলে সেই ডিটারমিনেন্টটা সিমেট্রিক ডিটারমিনেন্ট হবে। অর্থাৎ এখানে মিলিয়ে নিতে পারে a12 সমান a21, a12 মানে হচ্ছে এই পজিশনটা, a21 এই পজিশনটা, a13 a31 এরকম পজিশন ওয়াইজ বলে এটা বলেছি আমি। a11 সমান a11, অর্থাৎ এটা একই থাকছে, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে স্কিউ। স্কিউ ডিটারমিনেন্ট ব্যাপারটা কিরকম না, স্কিউ ডিটারমিনেন্ট মানে শুধু স্কিউ বলা হচ্ছে এটা, কিন্তু সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে এলিমেন্ট থাকছে, অর্থাৎ কর্ণের এলিমেন্ট গুলো থাকছে, এইখানে চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ মূল কর্ণটা বরাবর বাকি যে ওপরের দিকে যে ত্রিভুজটা আছে আর নিচের দিকে যে ত্রিভুজটা আছে তাদের এলিমেন্টগুলোর কি হয়ে যাচ্ছে, চিহ্নটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা হচ্ছে স্কিউ। আর স্কিউ সিমেট্রিক হবে, বিপ্রতিসম হবে যদি, আচ্ছা এই ক্ষেত্রে তাহলে বলতে পারি যদি এ আই জে সমান মাইনাস এ জে আই হয় যখন আই নট ইকুয়াল টু জে, অর্থাৎ আই আর জে যদি একই না হয়, অর্থাৎ এই পজিশনগুলো 1 2 1 3 2 3 3 1 এইগুলো, তো এই সমস্ত পজিশনের ক্ষেত্রে একটা আর একটা নেগেটিভ হবে আই যেটা চেঞ্জ হয়ে গেলে। অর্থাৎ পজিশনটা চেঞ্জ হলে এটা যেমন হচ্ছে কি পজিশন, এটা হচ্ছে A12 পজিশন, অর্থাৎ ফার্স্ট রো সেকেন্ড কলাম, আর এটা হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম মানে A21 পজিশন। তাহলে এই দুটোর মধ্যে নেগেটিভ হবে, মানে এইটার যা চিহ্ন হবে এটা তার নেগেটিভ চিহ্ন হবে, বা এটার যা চিহ্ন হবে এটা তার নেগেটিভ চিহ্ন হবে। এটা হচ্ছে কিউ ফর অল আই জে নয়, এখানে হচ্ছে যেখানে যেখানে আইটা জে এর সঙ্গে ইকুয়াল নয় সেরকম ক্ষেত্রে। আর এইখানে আই আর জেটা ইকুয়াল মানে এটা হচ্ছে 1 1 পজিশনের, 2 2 পজিশনের, 3 3 পজিশন, সেই ক্ষেত্রে কিন্তু এটা হবে না। সেই জন্য এখানটা জিরো হয়নি, যেটা তোমরা ম্যাট্রিক্সে দেখেছিলে। এবারে স্কিউ সিমেট্রিক বলছে যে এইটাই যখন এইগুলো জিরো হয়ে যাবে, অর্থাৎ এটা ফর অল আই জে হয়ে যাবে, ফর অল আই জে, অর্থাৎ সমস্তগুলোর জন্য হয়। এবার সমস্তগুলোর জন্য এটা হতে গেলেই কি হচ্ছে না, A11 সমান মাইনাস A11, অর্থাৎ আমি একটা দেখাচ্ছি, অতএব 2A11 সমান 0, অর্থাৎ A11 সমান 0। তার মানে এই এলিমেন্টগুলো কর্ণ বরাবর এলিমেন্টগুলো সব জিরো হচ্ছে, এই ক্ষেত্রে এটাকে বলবো স্কিউ সিমেট্রিক। তাহলে প্রথমটা হলো সিমেট্রিক, তারপর একটা শুধু স্কিউ যখন কর্ণের এলিমেন্টগুলো কিন্তু থাকছে মানে মূল কর্ণে, আর স্কিউ সিমেট্রিকের ক্ষেত্রে মূল কর্ণের এলিমেন্টগুলো থাকছে কিন্তু তার মান হয়ে যাচ্ছে জিরো, মানে প্রতিটা এলিমেন্টের মান হয়ে যাচ্ছে জিরো। এটা একটু মনে রাখবে। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু মানে x1 y1
x2 y2 x3 y3 এই তিনটে পয়েন্ট দিয়ে তৈরি একটা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা তোমরা আগেই পড়েছো। এরকম এত বর্গ একক, অবশ্যই এখানে এককটা দিতে হবে। এখন আমরা দেখে নিই যে যদি এরকম করে আমরা লিখি, তাহলে দেখো ত্রিভুজের ফর্মুলা, এই ক্ষেত্রফলের ফর্মুলাটা আসছে কিনা। x1 ইন্টু y2 মাইনাস y3 মাইনাস ডিটারমিনেন্টের বিস্তৃতির যে ফর্মুলা সেটা মাইনাস x2 ইন্টু y1 মাইনাস y3। এখন মাইনাস x2 ইন্টু y1 মাইনাস y3, তাহলে প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 চলে এসেছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা ব্যবহার করার জন্য, মানে বার করার জন্য, ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা ডিটারমিনেন্টটা ব্যবহার করতে পারবো ওখানে। এছাড়া আরো যেটা ইম্পর্টেন্ট সব থেকে, সেটা সহজ সমীকরণ সমাধানের ক্ষেত্রে ক্রেমারের রুল ব্যবহার করব। এখন সহজ সমীকরণ বলতে কিরকম না, যদি আমার এরকম থাকে a1x প্লাস b1y প্লাস c1z, আমরা এখানে একটু বেশি করে নিচ্ছি, অর্থাৎ তিনটে চলরাশি নিচ্ছি। দুটো চলরাশি দিয়ে তো আমরা দেখেইছি, এবং যখন শুরুটা করেছিলাম তখনই দুটো চলরাশি দিয়ে কিভাবে হবে দেখিয়েছি ডিটারমিনেন্টের প্রয়োগটা। এখন তিনটে চলরাশি নিয়ে দেখাচ্ছি। সেটা হচ্ছে এরকম ব্যাপারটা। তাহলে এইটাকে আমরা ধরছি আমরা ডেল্টা, অর্থাৎ নির্ণায়কের সহগগুলোর, সহ সমীকরণের সহগগুলোর যে নির্ণায়ক সেটা হচ্ছে এটা। এখন আমরা কি করছি না, এই 1 নম্বর সমীকরণটাকে ক্যাপিটাল A1 অর্থাৎ যেটা হচ্ছে স্মল a1 এর কোফ্যাক্টর, সেটা দিয়ে পুরোটাকে গুণ করে দিচ্ছি। এটাকে a2 দিয়ে গুণ করে দিচ্ছি, এটাকে a3 দিয়ে গুণ করছি। আচ্ছা, এইভাবে আমি বোঝানোর জন্য বলছি, এরকম করে গুণটা হয় না, আমাকে লিখেই করতে হবে যে 1 নম্বরে উভয় পক্ষকে a1 দিয়ে গুণ করে পাই, 2 নম্বরের উভয় পক্ষকে a2 দিয়ে গুণ করে পাই, 3 নম্বরের উভয় পক্ষকে a3 দিয়ে গুণ করে পাই। তাহলে গুণ করে তারপরে যোগ করতে চাইছি। তা গুণ করে যোগ করে কি হয় দেখি না, গুণ করে যোগ করে যেটা হচ্ছে যে a1 আমি এইটা যোগটা করছি, a2 প্লাস a3 এই গোটাটা x। বাকি যে অংশটা সেটা কিরকম দেখতে আসবে, a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3। তো সেটার মান 0 বেরোয়, আমরা জানি, আগেই দেখেছি। আবার a1 c1 a2 c2 a3 c3 ওটার মানও 0 বেরোবে। তাহলে আমার এইটুকু থাকছে। এইটার সমান কি হলো না, a1 d1 প্লাস a2 d2 প্লাস a3 d3। তাহলে এইটা তো হয়ে যাচ্ছে আমার এই ডিটারমিনেন্টের মানটা ডেল্টা। ডেল্টা এক্স সমান এই ব্যাপারটা আসছে a1 d1 প্লাস a2 d2 প্লাস a3 d3। এটা কি সেটা আমরা আসছি আলোচনা করছি, পাই এখানে হয়ে যাচ্ছে, সরি এটা হলো, এবার এটা হলো ডেল্টা এক্স। এখন যদি আমাদেরকে এক্স এর মান বার করতে হবে, তাহলে এটা সমান হয়ে যাচ্ছে এটা বাই ডেল্টা। এখন এই a1 d1টা কি না, a1টা হচ্ছে a1 এর কোফ্যাক্টর, তার সঙ্গে d1টা গুণ, তার মানে a1 d1 মানে এইখানটাতে d1 থাকে, যদি থাকে, এটা আলাদা জিনিস, d1, ঠিক আছে। আবার a2 জায়গায় যদি d2 থাকে, তাহলে a2 d2, a2
মানে ক্যাপিটাল A2 হচ্ছে স্মল a2 এর কোফ্যাক্টর, অর্থাৎ B1 সমান B3 C3 থাকবে, তার সঙ্গে D2 গুণ, আর A3 D3, তাহলে A3 হচ্ছে স্মল a3 এর কোফ্যাক্টর, তাহলে এইটার যদি আমরা লিখি D3 এখানে, তাহলে D3 এর সঙ্গে স্মল a3 গুণ করবো, তাহলে আমরা এই যে ডিটারমিনেন্ট একটা পেয়ে যাচ্ছি সেটাই হচ্ছে এইটা। তাহলে এইটাকে যদি আমরা ডেল্টা 1 নাম দিই তাহলে এটাকে লিখতে পারি ডেল্টা 1 বাই ডেল্টা। এটা বেরোলো এক্স এর মান, বোঝা গেল? তাহলে ওয়াই এর মান, জেড এর মান একই রকম ভাবে, মানে ওয়াই এর মানটা যখন বার করবো তখন আমরা B1 B2 B3 দিয়ে গুণ করবো, জেড এর মানটা যখন বার করবো তখন ক্যাপিটাল C1 ক্যাপিটাল C2 ক্যাপিটাল C3 দিয়ে গুণ করবো। আর এই দিকটাও সেই মতোই চেঞ্জটা হয়ে যাবে, যে এইখানে D1 D2 D3 জায়গায় এইটা A1 A2 A3 থাকবে, B1 B2 B3 এর বদলে D1 D2 D3 বসবে যখন আমরা ওয়াই এর মান বার করবো। একই রকম ভাবে যখন আমি জেড এর মান বার করবো তখন C1 C2 C3 জায়গায় D1 D2 D3 বসবে, অর্থাৎ যে চলরাশিটার মান বার করব তার যে সহগগুলো আছে সেই সহগের কলামটা এইখানের যে মানগুলো আছে D1 D2 D3 এই কলামটা দ্বারা প্রতিস্থাপিত হবে। তাহলে এই ডেল্টা 1, তারপর একটা ধরো ডেল্টা 2, তারপর একটা ডেল্টা 3 বেরোবে। এইভাবে আমরা খুব সহজেই বার করতে পারবো। তাহলে কিভাবে এলো, টেমার্স রুলটা লিখলাম। এখন রুলটা লিখি, তাহলে যে এরকম যদি হয় তাহলে টেমার্স রুল অনুযায়ী আমরা লিখতেই পারি যে x সমান ডেল্টা 1 বাই ডেল্টা, y সমান ডেল্টা 2 বাই ডেল্টা এবং z সমান ডেল্টা 3 বাই ডেল্টা, যেখানে ডেল্টা সমান হচ্ছে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, আর ডেল্টা I সমান হচ্ছে ডেল্টাতে ith কলামটা D1 D2 D3 দ্বারা প্রতিস্থাপিত হবে। ডেল্টা I তাহলে কি না, ডেল্টার ith কলাম D1 D2 D3 দ্বারা প্রতিস্থাপিত হবে। এই হচ্ছে ক্রেমার্স রুলের সাহায্যে একটা সহজ সমীকরণ যদি থাকে তার ওই চলরাশিগুলোর মান বার করা। খুব সহজে মানগুলো বার করা যাবে এইভাবে, যতগুলোই থাকুক না কেন একবারেই মানগুলো বার করতে পারবো, শুধু ডিটারমিনেন্ট, কতগুলো ডিটারমিনেন্টের মান বার করতে হচ্ছে। এখন সমস্ত ক্ষেত্রে সব সহজ সমীকরণের সমাধান কি থাকবেই বা একাধিক থাকবে না একটাই থাকবে, কি করে বার করবো আমরা এগুলো? যখন ওই সঙ্গত সহজ সমীকরণ ক্লাস 9-এ বোধহয় তোমরা পড়েছো, প্রথম যেখানে সহজ সমীকরণ আছে সঙ্গত কখন হবে, কখন সমাধানযোগ্য হবে, কখন হবে না, তো এখানেও দেখো তাই একই রকম, ওখানে যা শিখেছো এখানে 3টে আছে বলে একটু বড়, আর কিছু না। তো এগুলো যদি প্রত্যেকটা জিরো, মানে কখন হয় অ্যাকচুয়ালি সহজ সমীকরণ, কখন একটাও সমাধান থাকবে না, একটাও সমাধান থাকবে না, কখন অসংখ্য সমাধান থাকবে, কখন একটি সমাধান থাকবে। একটি সমাধান থাকবে যদি ডেল্টা নট ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ নিচের অংশটা নট ইকুয়াল টু 0 হলো, তাহলে ওপরের যাই মান থাকুক না কেন কোনো না কোনো একটা মান তো পাওয়া যাবে। তাহলে আমরা বলতে পারি ডেল্টা নট ইকুয়াল টু 0 হলে একটি সমাধান থাকবে, মানে সমাধান করা যাবে এবং একটাই থাকবে। এখন ডেল্টা যদি 0 হয় আর ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 মধ্যে কেউ কোনো অ্যাটলিস্ট একটা যদি নন জিরো হয়, বাকিগুলো জিরো, একটা যদি নন জিরো হয় তাহলে বলবো কি না সমাধান করাই যাবে না। আর যদি এটার ক্ষেত্রে যে নন জিরো একটি মানে কমপক্ষে একটি, এদের মধ্যে কমপক্ষে একটি যদি নন জিরো হয়, ঠিক আছে, কমপক্ষে একটি
অশূন্য হলে, ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 এদের মধ্যে কমপক্ষে একটি যদি অশূন্য হয় তাহলে আমরা কি বলতে পারি যে এর ক্ষেত্রে হচ্ছে একটি সমাধান থাকবে, এর ক্ষেত্রে তাহলে সমাধান করাই যাবে না, সমাধান নেই, করা যাবে না। আর কখন অসংখ্য সমাধান থাকবে? যখন সব সমীকরণগুলো একই হয়ে যাবে, মানে অনুপাতটা একই হবে, মানে a1/a2 সমান b1/b2 সমান c1/c2 সমান d1/d2, একই রকম ভাবে এরকম হবে। তো সেটা যদি হয় তাহলে এখানে দেখতে পাবো আমরা যে এই যে রোগুলো আছে সেই রোগুলো একই হয়ে যাবে বা একটা আর একটার গুণিতক হবে। তো সেটা বার করে নিলেই, গুণিতকটা বার করে নিলেই একই লঘিষ্ঠ আকার করলে তখন দেখবো যে একই হয়ে গেছে, সেক্ষেত্রে এটা 0 হয়ে যাবে। এখন d1 d2 যখন আমরা প্রতিস্থাপিত করছি, তো প্রতিস্থাপিত করলে d1 d2 d3 তো একই রকম হবে আর কি, মানে d1/d2 সঙ্গে c1/c2 b1/b2 এগুলো সব মিল থাকবে। তাহলে সেই ক্ষেত্রেও কি হয়ে যাবে না 0 চলে আসবে, অর্থাৎ ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 সবই 0 হয়ে যাবে। এইরকম যদি হয় তাহলে হচ্ছে অসংখ্য সমাধান। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিই। 2x + 3y = 7 আর 2x + 3y = 5। এই ক্ষেত্রে দেখো যে 2x + 3y = 7, 2x + 3y = 5, এই দুটো দেখেই বুঝতে পারছি যে এদের কোনো সমাধান নেই। তাহলে এই ক্ষেত্রে দেখো যেটা হচ্ছে যে যখন আমরা প্রতিস্থাপিত করব তখন কিরকম আসবে, এটা তো 2 3 2 3, এটা 0 এসে গেল, ডেল্টাটা 0 এলো। আর প্রতিস্থাপিত করলে হচ্ছে 7 5 3 3, এটা কিন্তু নন জিরো আসবে। ঠিক আছে, বা যেখানেই আমি প্রতিস্থাপিত করি না কেন 2 2 7 5 যদি করি তাহলেও নন জিরো আসবে। তাহলে এই ক্ষেত্রে সমাধান থাকবে না। তাই একই রকম যদি তিনটের জন্য ভাবি আমরা যে ডেল্টাটা 0 হলো, ডেল্টা 0 কারণ হচ্ছে এইটা 0 আসছে, ডেল্টা 0 হলো, কিন্তু ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 এর মধ্যে কমপক্ষে একটা যদি নন জিরো হয় তাহলে কোনো সমাধান করাই যাবে না। ঠিক আছে, তো এইগুলো আমরা একটু দেখে নেব। এরপরে তোমরা বইয়েতে দেখে নেবে যে এই সংক্রান্ত যে অঙ্কগুলো আছে কখন সমাধান করা যায় কখন করা যায় না, কিভাবে বার করব না আমরা এই ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 এইরকম যদি 3 অর্ডারে থাকে বা 3টে সহসমীকরণ থাকে সেই ক্ষেত্রে ডেল্টা 3 পর্যন্ত করতে হবে। তোমাদের ম্যাক্সিমাম 3টেই আছে, অসুবিধা নেই। সেটা করে আগে আমরা দেখে নেব প্রথমত সমাধান করা যাবে কিনা। হ্যাঁ, এটা প্রথমে সমাধান করাই যাবে কিনা বা সেটা দেখার জন্য আমাদেরকে এইগুলো আগে বার করে নিতে হবে। ঠিক আছে, যদি দেখি যে হচ্ছে মানে ডেল্টাটা নট ইকুয়াল টু 0 আছে আর ডেল্টা নট ইকুয়াল টু 0 হলে সমাধান করা যাবে এবং একটা সমাধান থাকবে। আর ডেল্টা নট ইকুয়াল টু 0 যদি না হয়, ডেল্টা ইকুয়াল টু 0, তখন আবার দুটো জিনিস খেয়াল রাখতে হবে। শোনো, এটা 0, তখন দুটো জিনিস খেয়াল রাখতে হবে যে এদের মধ্যে আবার কোনো একটা 0 নয় এরকম আছে কিনা। সেটা যদি থাকে তখন বলা যাবে সমাধান করা যাবে না। যদি সবগুলোই 0 হয় তখন অসংখ্য সমাধান থাকবে, আর সমাধান করা গেলে এইভাবে বার করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আরও ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।